কিন্তু হঠাৎ করে তাদের সামনে দিয়ে কিছু একটা ভন করে চলে গেল। পাটুলিপুর নামে ছোট্ট একটি গ্রাম। গ্রামটি দিনের বেলায় খুবই শান্তপ্রিয়, কিন্তু রাত নামলেই মনে হয় সেখানের বাতাসও কথা বলে। তবে এই গ্রামের মানুষ ছিল খুবই গল্পপ্রিয়। দিনের বেলা তাদের কাজ শেষ করে রাতে নিতেই কাকার চায়ের দোকানে গিয়ে সবাই আড্ডা দিতেন। সেখানে বয়স্ক, যুবক এবং মধ্যবয়স্ক সব রকমেরই লোক পাওয়া যায়। তবে এখানে বেশিটা আড্ডা হয় ভূতের গল্প নিয়ে। নিতাই দাদু চায়ের পানি গরম দিচ্ছেন, আর এইদিকে রফিক চাচা বলতে লাগলেন, আদনান, আজকে কি কোনো গল্প শোনাবে নাকি বাপু? তোমার কাছ থেকে গল্প শুনতে ভালোই লাগে। আরে আদনান, তুই ভালোই গল্প বলতে পারিস, একটা গল্প শোনা না বাবা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি অবশ্যই একটা গল্প শোনাবো। তবে এটা আমার সাথে ঘটে যাওয়া। আমি এবং রাফি আরো বছর দুয়েক আগে আমরা গিয়েছিলাম পাশের গ্রামে গান শুনতে। আমাদের গান শোনা শেষ হওয়ার পরে আমরা দুজনে বাড়ি আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো আমরা যখন বাড়ি আসব তখন রাত প্রায় 12টা বাজে। গ্রামের পথ একটু ভয় ভয় লাগছিল এবং আমাদের কাছে কোনো টর্চও ছিল না। দুজনে হাঁটতে লাগলাম। রাফি, কিভাবে যাব? আমাদের কাছে তো কিছুই নাই। হ্যাঁ, নাই তো কিছু, এখন এইভাবেই যেতে হবে রে। যেতে তো হবে, কিন্তু তুই তো জানিস সামনে তো শ্মশান আছে। না জানি শ্মশানের পথে গিয়ে যদি কিছু একটা হয় তাহলে আমরা কি করব? আরে আদনান, তুই ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। দৌড় বেটা, তোরা আমি চিনি না? যদি সামনে কিছু বাঁধে তাইলে তো তুই আমার চেয়ে আগে ভয় পাবি। না রে, তুই আমাকে চিনিস না, আমি কোনো ভয় পাই না। ঠিক আছে চল, তোর কথা মানলাম। তবে সামনে যদি কিছু পড়ে আবার ভয়ে তুই আমার পিছে যাস না। না রে, যাবো না, চল তুই, এত কথা বলিস না তো। তারা দুজনে হাঁটতে লাগলো। তবে গ্রামের রাস্তা, আরো রাত বাজে 12টা। চারদিকটা কেমন নিরিবিলি হয়ে আছে, মানুষের কোনো সারা শব্দ কিছুই নেই। রাফি, কখন যে এত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না, বল। হ্যাঁ রে, গান তো খুব সুন্দর গান হচ্ছিল, শুনতে শুনতে কখন যে রাত 12টা বেজে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ সেটাই, আমরা তো ভেবেছিলাম যে 10টার দিকে চলে আসব, কিন্তু দেখ 12টা বেজে গেছে। কি যে করি, আমার তো ভয় ভয় লাগছে। রাফি, কোনো ভয় নেই, চল, আমি তোর সাথে আছি না। যাই হোক, দুজনে ভয়ের কথা আলোচনা করতে করতে চলতে লাগলো। তবে আসলে তাদের এই গ্রামের পথটা একটুও ভালো ছিল না, কারণ বিভিন্ন সময় রাতের বেলায় বিভিন্ন রকম ভয়ানক ঘটনা ঘটেছে ওই রাস্তায়। এবং সামনে কিছু দূর গেলেই সেই শ্মশান, যেখানে মানুষ দিনের বেলায় যেতেও ভয় পায়। কিন্তু এখন রাত বাজে 12টা, তাদের যেতে হবে সেই শ্মশান পেরিয়ে। রাফি, শুনলাম সেদিনও নাকি শ্মশানে কাকে যেন পোড়াতে নিয়ে আসছিল, কিন্তু কাঠ ভিজে থাকায় আগুন সহজে জ্বলছিল না। এরপর তারা যখন বাড়িতে শুকনো কাঠ আনতে যায়, বাড়ি থেকে ফিরে এসে দেখে লাশটা সেখানে নেই। কেউ একজন নিয়ে গেছে এবং কিছু অংশ রেখে গেছে। মনে হচ্ছে সামনের যে অংশটা কেউ খেয়ে ফেলেছিল। হ্যাঁ রে আদনান, এটা তো আমিও শুনেছিলাম, কতটুকু সত্য জানি না। এটা যদি সত্য হয় তাহলে না জানি কি ঘটবে আজ। হ্যাঁ, আমিও কিন্তু সেটাই চিন্তা করতেছি। যাই হোক, চল আস্তে আস্তে যাই তো, দেখি কি হয়। তারা দুজনে চলতে লাগলো। যেতে যেতে হঠাৎ করে একটি বয়স্ক মহিলা হঠাৎ তাকে দেখে তারা চমকে উঠল। দাদিমা, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? এই তো বাবা, কোথায় আর যাব? তবে তোমরা এত রাতে কোথায় যাচ্ছ? আর বলবেন না, আমরা এই পাশের গ্রামে গিয়েছিলাম গান শুনতে, কিন্তু ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল। তাই কি আর করার, রাত হলেও তো বাড়িতে যেতে হবে না। ও তাই বুঝি, ঠিক আছে, তবে সাবধানে যেও।
তাহলে দাদিমা, আপনি এত রাতে কোথা থেকে আসলেন? একটু কাজ ছিল আর কি। তবে তোমরা যাও, সাবধানে যেও কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। হ্যাঁ, এই বলে সে চলে গেল। রাফি, এই বয়স্ক মহিলা এত রাতে কোথা থেকে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না রে, কিন্তু আমি কি বলবো বল। তবে এত কিছু না ভেবে সামনের দিকে চলতে থাকি। ঠিক আছে, তুই যেভাবে বলছিস সেটাই হবে, চল তাহলে। রাফি, পিছন থেকে কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ রে, শুনতে তো পাচ্ছি, কিন্তু শ্মশান তো আর অনেক সামনে। এখনই এগুলো কি হচ্ছে আমাদের সাথে? কি যে করি বল। আমাদের সাথে তো এখনই ভয়ানক ব্যাপার শুরু হয়ে গেছে। না জানি ওই পর্যন্ত গেলে আমাদের কি হয়। কি করবি বল? আমি কি বলবো, তুই বল কি করবি? কেন, তোর নাকি ভয় করে না? তুই নাকি সবকিছু সামলাবি, এখন ভয় পাচ্ছিস কেন? আরে ভাই, ও সময় তো কিছু ছিল না, তাই আমি সাহস দেখাইছি। এখন তো সামনে শুরু হয়ে গেছে রে, তাই আমার ভয় লাগছে। ঠিক আছে, ভয় পাস না, দেখি কি করা যায়। এর মধ্যে হঠাৎ করে কান্নাটা একেবারেই থেমে গেল। রাফি, কান্না তো এখন আর নেই, তাড়াতাড়ি পা চালা। এরপরে তারা কিছু সময় হাঁটার পরই সেই ভয়ানক শ্মশানের কাছে এসে পৌঁছেছে। হঠাৎ করে তাদের সামনে দিয়ে কিছু একটা উড়ে গেল। কি গেল রে? আরে, তুই দেখিসনি কি গেল? ওটা বাদুর। বাদুর দেখি এমনি চমকে গেলি? না ভাই, বাদুর তো গেছে, কিন্তু আমার মনে হয় অন্য কিছু এখানে আছে। কি অন্য কিছু আছে? তুই কি কিছু দেখেছিস নাকি? এই কথা বলে আদনান দাঁড়িয়ে পড়লেন। আদনানের সাথে সাথে রাফিও দাঁড়িয়ে পড়লেন। তারা দাঁড়িয়ে একটু চারিদিকে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু হঠাৎ করে তাদের সামনে দিয়ে কিছু একটা ভন করে চলে গেল। রাফি, তুই কি দেখেছিস কিছু? হ্যাঁ রে ভাই, দেখেছি। কিছু একটা যেন আমাদের সামনে দিয়ে বিদ্যুতের গতিতে চলে গেল। সেটা তো আমিও দেখলাম। আদনান, নিচের দিকে তাকিয়ে দেখ। কি? নিচের দিকে তারা যখন তাকালো, দেখতে পেল পায়ের ছাপে রক্ত লেগে আছে। এই অবস্থা দেখে রাফি তো ভয়ে একেবারেই কপোকাত, কিন্তু আদনানও ভয় পাচ্ছে। যদি দুইজনে একসাথে ভয় পায় তাহলে কি করে চলবে? রাফি, ভয় পাস না, মনে হয় কেউ এই পথে গেছে, তার পা কেটে গেছিল নাকি, হবে এরকম কিছু একটা, তাই মনে হয় পায়ের ছাপ লেগে আছে। না রে, পায়ের ছাপ লাগেনি, এটা মনে হয় অন্য কিছু হবে। কি অন্য কিছু হবে? তোর কি মনে হয়? তোর বেটা থাম। তারা দুজন কথা বলতে বলতেই হঠাৎ করে সামনের দিকে চোখ গেল। সামনে চোখ যেতেই দেখলো ভয়ানক এক চেহারা। তার চোখ দুটি কোঠরির ভিতরে ঢুকানো এবং সারা শরীরের রগগুলো কেমন জেগে আছে। সে কি বিভৎস চেহারা তার, দেখলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই অবস্থা দেখে রাফি এবং আদনান সেখানে মাথা ঘুরে পড়ে গেল। এই আর কি ঘটনা কাকা, এটাই আমাদের সাথে ঘটছিল আর কি। তোদের তো অনেক সাহস। হ্যাঁ, তোরা তো বেঁচে ফিরেছিস যেভাবে হোক, আমি তো ফিরতে পারতাম না। যাই হোক কাকা, পরে সকালবেলা রহিম চাচা গিয়ে আমাদেরকে তুলে নিয়ে আসছিল সেখান থেকে, বুঝছেন।